জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, অভ্যুত্থানের সব শক্তিকে নিয়ে 5 আগস্ট বিকেলে প্রকাশ। ছাত্র জনতার স্বীকৃতি সহ ঠাঁই পাবে ঐক্য হওয়া বিষয়। 3 দিনের মধ্যে সনদ সইয়ের আশা। আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারে তাহলে আশা করি 8 আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত ঘোষণা। নির্বাচিত সরকারের হাতে সংস্কার নয়, জুলাই সনদের ভিত্তিতেই ভোট চায় এনসিপি। রক্ত দিয়ে লেখা 72-এর সংবিধান এখন 71-এর বিরোধীরা সংশোধন করতে চায় বলছে বিএনপি। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করবে। যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাশকতা ঠেকাতে রাজধানীতে অভিযানে পুলিশ। আওয়ামী লীগের গোপন বৈঠকের প্রভাব পড়বে আইন শৃঙ্খলায়। ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক ছাড় না দেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন আগামীকাল। ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার, নেওয়া হবে সাক্ষ্য গ্রহণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী চুক্তি করছে না বাংলাদেশ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। মার্কিন উচ্চ শুল্কের কারণে চীনের ক্রয়াদেশ আসতে পারে দেশে, আশা বিজিএমইএর। শত কোটি টাকা নিয়ে লাপাত্তা বিমানের টিকিট কাটার অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। দুপুর থেকে ঢোকা যাচ্ছে না ওয়েবসাইটে, থানায় ভুক্তভোগীদের জিডি। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেল 5টায় অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তথ্য উপদেষ্টা বলেছেন, ঐক্যমত্য হওয়া বিষয়গুলোই থাকছে ঘোষণাপত্রে। 5 আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা তার। এদিকে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার ভিত্তিতে 8 আগস্টের আগে জুলাই সনদের চূড়ান্ত হওয়ার আশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি আর ঘোষণাপত্রের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। এ নিয়ে রাজনৈতিক মহলেও ছিল নানা জল্পনা কল্পনা। মতামত নেওয়া হয় দলগুলোর কাছ থেকেও। শনিবার দুপুর 1টার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের জানান, ঐতিহাসিক ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যেসব বিষয়ে সব দলের ঐকমত্য আছে সেগুলো ঠাঁই পেয়েছে ঘোষণাপত্রে। একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। এছাড়া 5 আগস্টের মধ্যে সব দল জুলাই সনদে সই করবে বলেও আশা এই ছাত্র উপদেষ্টার। সকল দলের কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক। এদিকে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক আলোচনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার ভিত্তিতে 8 আগস্টের আগে জুলাই সনদ চূড়ান্ত হবে। চূড়ান্ত পর্যায়ের দিকে আছে, এখন পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারে তাহলে আশা করি 8 আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। জুলাই ঘোষণাপত্র গণ অভ্যুত্থানকে ন্যায্যতা দিবে বলেও জানান আসিফ মাহমুদ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচিত সরকারের হাতে সংস্কার ছাড়তে রাজি নয় এনসিপি। বিকেলে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পরবর্তী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার সরকারি ঘোষণাকে স্বাগত জানান অভ্যুত্থানের অন্যতম নায়ক। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। এতে দেশবাসীকে যোগদানের আহ্বান জানান তিনি। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। পৃথিবীর ইতিহাসে অনির্বাচিত সরকারের আমলে সংবিধান সংশোধনের নজির নেই। রক্ত দিয়ে লেখা 72-এর সংবিধান এখন 71-এর বিরোধীরা সংশোধন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, নতুন নতুন কমিটি করে সংসদ ও নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারকে সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন পেছানোর চেষ্টাকারীরা সফল হবে না। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। কামিয়াবি হবে আপনারা, অর্থাৎ এই দেশের মানুষ। অনির্বাচিত সরকারের অধীনে সংবিধান সংশোধন করার ইতিহাস পৃথিবীতে নেই। এই মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীরাই সংবিধানের সংশোধনের কথা বলছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করলো। যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধে, তারা এখন বলতে চায় যে 71 সালে জাতি ভুল করেছে, এটি ছিল একটি পথভ্রষ্ট জাতি। নীলক্ষেতের স্মরণ সভায় যোগ দিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কারে যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। নতুন নতুন কমিটি করে নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এই জন্য আপনারা দেখছেন না, এই যে ঐক্যমতের প্রত্যেক দিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। কোনো আবিষ্কারের তো দরকার নাই। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। অনেক কনস্টিটিউশনাল পোস্টে আমরা কারা যাবে একটা কমিটি করে করতে হবে, কিন্তু তারা বুঝতে পারছে না এই সব কিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে। দেশের চলমান অস্থিরতা দূর করতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র উত্তরণের পথ আরও দীর্ঘ করলে জনগণ আবারও জেগে উঠবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মানসিকতা পরিবর্তন ছাড়া কোনো সংস্কার কাজে আসবে না বলেও জানান তিনি। নির্বাচন দেরিতে হলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। জুলাইকে কেউ নিজের করতে চাইলে নায়ক নয়, ভিলেন হয়ে যাবে বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানের বছর ঘুরতে না ঘুরতেই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, বিচার, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে সেমিনারে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলো অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষতে বসে আইন শৃঙ্খলা সংস্কার, নির্বাচন সহ সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে সতর্ক করেন এবি পার্টির চেয়ারম্যান। যেই অভ্যুত্থান আমাদেরকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য উদ্বুদ্ধ করেছে, সেই দিকে মনোযোগ না দিয়া ভাই সবাই মাস্টারমাইন্ড হইতে চান, এরপরে তো সব ভিলেন হয়ে যাবেন, গণভিলেন। আমি আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে কখনো সফল হতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। বিচার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করানো হয়েছে অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী দ্রুত নির্বাচনের দাবি জানান। অন্যদিকে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া নিয়ে সংশয় জানালেও এখনও আশা ছাড়তে চান না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। দলগুলোর ওপর আস্থা রেখে সনদ ঘোষণার দাবি তার। আমি বিশ্বাস করি বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। এই কথা গত 24 আগস্ট থেকে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে আমরা বলছি।
এবং আমাদের বিচার, সংস্কার, নির্বাচন এই তিনের রোডম্যাপ নিয়ে কোনো রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার। অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর উপর পরিবর্তনের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি। প্রশাসনের দলীয় প্রভাব নিয়েও সমালোচনা করেন তিনি। 11 মাসে কোনো আলাপ আলোচনা হয়েছে? খুব বেশি পরিবর্তন হয়েছে? কিংবা যেই জনপ্রশাসন, বরং সেই পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতায়, সক্ষতায়, কিংবা ছাত্রদের, সমন্বয়কদের ব্যবসা বাণিজ্য গ্রেপ্তার আগের মতোই বহাল আছে। মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। বলেন, শুধু শ্রদ্ধা জানিয়ে 18 কোটি মানুষকে সন্তুষ্ট রাখা যাবে না। সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার গেড়ে উঠবে। দ্রুত বিচার কাজ শেষ করতে জুলাই আগস্টের প্রতিটি হত্যাকাণ্ডের আলাদা মামলা না করে একটি মামলার আওতায় এনে বিচারের পরামর্শ দেন ডক্টর মঈন খান। সারা বাংলাদেশে একটা ব্যাধি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানের পর আরেকটি ১-১১ করতে না পেরে অন্তর্বর্তী সরকারের কাজে বাধা দিচ্ছে বিশেষ মহল। এ কারণে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচনের কোনো অর্থ নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024-এর 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অবসান ঘটে প্রায় 16 বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলের। এর 3 দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শনিবার শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনায় অংশ নিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি, বিচার, সংস্কার ও ভবিষ্যৎ রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেন রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষকরা। বলেন, জুলাই হত্যাযজ্ঞের বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনের কোনো অর্থ নেই। বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না। নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশের জুলাই যোদ্ধা শহীদ পরিবার ঘৃণা করে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। প্রফেসর ইউনূসকে আমি বলেছিলাম, স্যার আপনি যদি ভালো সংস্কার করতে না পারেন, ভালো নির্বাচনও করতে না পারেন, তাইলে আপনি যে একজন শান্তির প্রতীক, নোবেল পেয়েছেন, মানুষ তো মনে করবে আপনি ওভার রেটেড, আপনাকে ভুল বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়েছে, এটা তো আপনারই মাটি। স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ, পট পরিবর্তনের পর আরেকটি ১-১১ করতে না পেরে অন্তর্বর্তী সরকারের কাজে বাধা দিচ্ছে বিশেষ মহল। এ কারণে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। সরাসরি সেই ১-১১ মতো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলেও নানাভাবে চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক শক্তির সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে এই সরকারকে একটা অথরিটেরিয়ান বা ওই ধরনের কর্তৃত্ব দেয়ার সরকার হিসেবে গড়ে উঠতে বাধা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন। ফলে যেটা হয়েছে, আমরা যে ধরনের ড্রাস্টিক্যাল চেঞ্জ চেয়েছিলাম সেটা বাস্তবে সম্ভব হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অনেকে অপব্যবহার করেছে বলে স্বীকার করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন বা অন্য কারো হাতে তার বিচারের ভার অন্তর্বর্তী সরকার দিতে পারে না। বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও সংবিধান বলবৎ রেখে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করে কোনো লাভ হবে না বলেও জানান তিনি। সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই ওয়ারিয়র্স আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনার বিচার তো এই মাটিতে হতেই হবে। শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে এটা আমি মনে করি অন্য কোন সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে না। আমরা কোনো মতে আমরা একমত হব না। জুলাইয়ের যাত্রা তখন অসীমের পথে। দ্রোহের আগুনে পুড়ছিল গোটা দেশ, যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। শিল্পী সমাজ এদিন দ্রোহের বার্তা ছড়িয়ে দেন সর্বত্র। শহীদ মিনারে জড়ো হয় লাখ লাখ মানুষ। এদিন থেকেই সরকার পতনের দাবি ছড়িয়ে যায় ৫৬,০০০ বর্গমাইলে। কি ঘটেছিল ২রা আগস্ট বা ৩৩ জুলাই, জানবো মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। জুলাই
তখনও চলমান 1 মাস। আগস্টকে ছাপিয়ে বাংলাদেশে তখন চলছে 33 জুলাই। দ্রোহের আগুনে উত্তাল পুরো দেশ। প্রতিবাদের ভাষা তখন ছড়িয়ে গেছে গান, কবিতা, গ্রাফিতিতে। শহর তো বটেই, গ্রামগঞ্জের আনাচে কানাচেও জনমানুষের ক্ষোভের আগুন। বৃষ্টি, সাপ্তাহিক ছুটি কিছুই যেন বাদ সাধেনি এ যাত্রায়। কাক ভেজা হয়েও প্রতিটি মুখে প্রতিবাদ স্পষ্ট। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, অভিভাবক, কবি, লেখক, শিল্পী কে ছিল না এই মিছিলে। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদের মৃত্যুর বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকরা। বাংলা মোটরে সমাবেশ করেন সর্বস্তরের কবি ও লেখকরা। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে উদীচী সহ সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয় দ্রোহযাত্রায়। সহিংসতায় নিহতদের বিচার, গণগ্রেফতার বন্ধ সহ 9 দফা দাবিতে এই পদযাত্রা। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, লাখো মানুষের পদচারণায় মুখরে যাত্রা যেন অভ্যুত্থানে এনে দেয় নতুন এক মাত্রা, যা পরবর্তীতে এসে মেলে 1 দফাতে। 4 আগস্ট থেকে দেশব্যাপী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই দিনে ফেসবুক আবারও 7 ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হয়। 6 সমন্বয়ক জানান, ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল। ডিবিতে যখন ছিলাম বাধ্যতামূলক আমাদের একটা পড়া স্ক্রিপ্ট পড়ানো হয়, তখনই আমাদের মনে হয়েছিল এখান থেকে আমরা বের হই, এরপর আবার আমাদের সংগঠিত করে রাজপথে নামতে হবে। শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, গণভবনের দরজা আলোচনার জন্য খোলা রয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। এবার ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে ভেসে এলো 2 বাংলাদেশের মরদেহ। 2 জনের লাশ অ্যাসিড দিয়ে পোড়ানো। বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ স্বজনদের। আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে রাজধানীতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের প্রভাব আইন শৃঙ্খলায় পড়বে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ষড়যন্ত্র যে বাহিনীরই লোক যুক্ত থাকুক তা কোনো ছাড় পাবে না। জুলাই আন্দোলনে রায়ের বাজার বধ্যভূমিতে গণকবরে শায়িত 114 শহীদের পরিচয় শনাক্তের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে শনিবার সকালে রায়ের বাজার বধ্যভূমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন, শহীদদের লাশ শনাক্তে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি তার। যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করো, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বলল যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বোর্ডে এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খোঁজখবর নিতে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গোপন বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে যে বাহিনীর সদস্যই জড়িত থাকুক কোনো ছাড় দেওয়া হবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগস্ট মাসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভাটারা এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং নেওয়ার ঘটনায় করা মামলা এ পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। আবাসিক হোটেল বা কোনো মেস, কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা এই যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। গুলশানে চাঁদাবাজির মামলায় অপু নামে আরও একজনকে গ্রেপ্তার ও চাঁদার টাকায় কেনায় মোটরসাইকেল উদ্ধার করার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে কাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে প্রথম সূচনা বক্তব্য দেবেন চিফ প্রসিকিউটর, যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ।
শেখ হাসিনা কামাল ছাড়াও এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবেন। এর আগে গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনার সব ঠিকানায় ওয়ারেন্ট পাঠালেও তাকে না পাওয়ায় অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে ভেসে এলো 2 বাংলাদেশির মরদেহ। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে গরু আনতে ভারতে যান শিবগঞ্জের হঠাৎপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। দুপুরে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ শনাক্ত করেন স্বজনরা। পুরো শরীর ছিল অ্যাসিড দিয়ে পোড়ানো। এদিকে বিকেলের দিকে নদীতে ভেসে আসে সেলিম রেজা নামে আরও একজনের মরদেহ। 2টি ক্ষত বিক্ষত মরদেহ অ্যাসিড দিয়ে পোড়ানো ছিল। হত্যার জন্য বিএসএফকে দায়ী করেন স্বজনরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী কোনো চুক্তি করছে না বাংলাদেশ। বাণিজ্য চুক্তি হওয়ার পর সম্মতির ভিত্তিতে তথ্য প্রকাশ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। ওয়াশিংটনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, পাল্টা শুল্ক কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে যাওয়া বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে বলা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ চুক্তির বিষয়বস্তু প্রকাশ করা যাবে না। এ চুক্তি কতটা দেশের স্বার্থ সমুন্নত রাখবে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। শুল্ক বিষয়ক দিন দরবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, 35% থেকে পাল্টা শুল্ক 20 ভাগে নেমে এলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। যেগুলো দেশের স্বার্থ বিরোধী ইনডাইরেক্টলি হতে পারে সেসব জিনিস আমরা আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে এসে চুক্তিটা সম্পাদিত হওয়ার পরে আমাদের একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়তো খুব শীঘ্রই আসবে। উপদেষ্টা জানান, দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে $2 বিলিয়ন কৃষি পণ্য আমদানি ও বেসরকারি খাতকে এগিয়ে নিতে চায় সরকার। আমরা যদি প্রতিযোগিতার মূলক মূল্যে আমাদের কৃষি পণ্যের সংস্থান করতে পারি, তাহলে আমাদের ভোক্তাদের আমরা যৌক্তিক মূল্যে পণ্য দিতে পারবো। আকাশপথের যাত্রীর চাপ হিসেবে 25টি বিমান কিছুই না জানিয়ে উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ বিমানের সক্ষমতা বাড়াতে পরিবর্তন আসছে আইন ও বিধিতে। আমাদের পরিচালন সক্ষমতা বৃদ্ধি না করে শুধু যদি আপনি মূলধনী যন্ত্রপাতি কিনে আপনার ব্যয় বৃদ্ধি করেন, তাহলে আপনার এটার কোনো উপকারে আসবে না। দেশে বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেয়ার বার্তাও দেন উপদেষ্টা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। শুল্ক ইস্যুতে মার্কিন সিদ্ধান্তে স্বস্তি এলেও আত্মতুষ্টির সুযোগ নেই। সুবিধা আদায়ে আলোচনা চালিয়ে যেতে হবে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী শুল্ক ভারে মার্কিন বাজারে চাপে পড়ার শঙ্কা তৈরি করলেও চীনের মতো উচ্চ শুল্কের দেশ থেকে ক্রয়াদেশ বাংলাদেশে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের আদেশে পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে, মার্কিন বাজারে রফতানিতে পণ্যভেদে কোন দেশকে গুনতে হবে কত শতাংশ শুল্ক। যেখানে প্রতিযোগী দেশ চীন ভারতের চেয়ে স্পষ্ট সুবিধাজনক অবস্থানে থাকা বাংলাদেশ পেয়েছে ভিয়েতনামের সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড। বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক। এ অবস্থায় তৈরি পোশাক শিল্পের অবস্থান তুলে ধরতে শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকারের কূটনৈতিক তৎপরতায় এ ধাক্কায় সফলতা মিললেও সুবিধা আদায়ে চালিয়ে যেতে হবে এ আলোচনা। প্রথমে 37 থেকে 35 থেকে এবং চূড়ান্ত পর্যায়ে 20% পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম। মাননীয় বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয়। এ সময় জানানো হয়, মার্কিন কাঁচামালে পণ্য তৈরি করে শুল্ক ভার কমানোর সুযোগ রেখেছে ওয়াশিংটন। তাই জোর দিতে হবে যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কাপড় আমদানিতে। যে কোনো জিনিস আপনি ইউএসএতে এক্সপোর্ট করবেন, ওইটার কন্টেন্ট যদি 20% অ্যাটলিস্ট হয়, তাহলে ওই 20%-এর জন্য আপনি ট্যারিফ ফ্রি পাবেন। এই সুযোগ যেহেতু আসছে, এখন ইউএস থেকে কটনের আমদানি সে অটোমেটিকলি বৃদ্ধি পাবে।
90% মার্কিন ক্রয়াদেশ বাড়তি শুল্কের বোঝা টানতে হবে ক্রেতাদের। বর্তমান বাণিজ্যের এমন শর্তের ব্যাপারেও উদ্যোক্তাদের সজাগ থাকার তাগিদ দেন বিজিএমইএ সভাপতি। বলেন, বাজার হারানোর শঙ্কার মধ্যেই তৈরি হয়েছে চীন থেকে ক্রয়াদেশ সরে বাংলাদেশে আসার। আমরা যে বেসিক প্রোডাক্ট করি তাদের ক্রয় ক্ষমতা সীমিত, আমরা আশঙ্কা করছি, বাট আমরা একই সাথে আশাবাদ ব্যক্ত করব যে এই ট্যারিফের কারণে কনজাম্পশন কমবে না। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে। বাড়তি মার্কিন শুল্কে যুক্তরাষ্ট্রের বাজার কতটা সংকুচিত হবে তা বুঝতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে বলেও জানান বিজিএমইএ সভাপতি। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষায় সৌদি আরবের সঙ্গে শিগগিরই একটি চুক্তি সই হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জুলাই অভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবসের আয়োজনে তিনি একথা বলেন। এ সময় যাচাই বাছাই করে বিদেশ যাওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। বলেন, কিছু কিছু অভিবাসীর কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আর প্রবাসীদের জন্য মাল্টিপল ভিসার বিষয়ে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান উপদেষ্টা। সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। ফলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। ভালো মতো খোঁজ খবর নিয়ে যান, এত ডেসপারেট হয়ে যায় না। আপনার যদি 10 লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো, 10 লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায়। শত কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। শনিবার দুপুর থেকেই ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। নিজের ব্যবসা গুটিয়ে আত্মগোপনে চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে নিজেদের গ্রুপে টেক্সট দিয়েছেন ফ্লাইট এক্সপার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান বিন রশিদ শাহ সায়েম। এ বিষয়ে রাজধানীর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। কম দামে টিকিট বিক্রয়ের জন্য গ্রাহকের আস্থায় থাকা প্রতিষ্ঠানটি হঠাৎই গায়েব। শনিবার দুপুর থেকেই প্রবেশ করা যাচ্ছে না ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শত শত কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্টের মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন। সেই সঙ্গে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট, যেখানে দেখা যায় ব্যবসা গুটিয়ে আত্মগোপনে চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে নিজেদের গ্রুপে টেক্সট দিয়েছেন ফ্লাইট এক্সপার্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান বিন রাশিদ শাহ সায়েম। ফ্লাইট এক্সপার্টকে পাওয়া যাচ্ছে না বলে পোস্ট করছেন বিভিন্ন ভুক্তভোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিও। ফ্লাইট এক্সপার্টের হঠাৎ গায়েব হওয়ার দিশেহারা ট্রাভেল এজেন্সিগুলো। 1 কোটি টাকা আমাদের সেখানে বৃহস্পতিবার টপ আপ করছে। এরকম চিন্তা করেন যে বাংলাদেশে কতগুলো ট্রাভেল এজেন্সি আছে, তো অফিস তালা মারা বন্ধ। এখন ওদের পিছনে বাংলার এজেন্সি কারা আছে তাদের বেশি নিতে হবে। আমরা যদি করি না, এখনো করবো। এ বিষয়ে রাজধানীর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। আমরা এই ধরনের একটা চিঠি পেয়েছি। অভিযোগ আর কি প্রতিষ্ঠানের এমডি সাহেব থেকে আজকে থেকে আসতেছেন না, তো গ্রাহক যারা বিক্রি অনেকে এখান থেকে টাকা পাবে, লোকজন আসতেছে এই সংক্রান্তে নিরাপত্তার বিষয়ে যারা ভুক্তভোগী আছেন তারা অফিসে আসছে। 2017 সালের মার্চ মাস থেকে কার্যক্রম শুরু করে ফ্লাইট এক্সপার্ট। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একটি ইনজেকশনের অভাবে ভুগছে লাখো পরিবার। ফ্লুয়েনেক্সল ডিপোট 40 ইনজেকশনটি না পাওয়ায় সিজোফ্রেনিয়া রোগীদের জীবন এখন দুর্বিষহ। বিকল্প ইনজেকশন না থাকায় দ্রুত আমদানির পরামর্শ বিশেষজ্ঞদের। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশরাফুল ইসলামের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। 11 বছর ধরে সিজোফ্রেনিয়ায় ভুগছেন প্রীতম। মাসে 2টি ফ্লুয়েনেক্সল ডিপোট 40 ইনজেকশনেই চলছিল তার স্বাভাবিক জীবন। তবে কয়েক মাস ধরে দেশে মিলছে না প্রয়োজনীয় এই ঔষধ। ফলে মানসিক অবস্থার অবনতি হয়ে তিনি ভর্তি হয়েছেন রিহ্যাবে। 2014 ডিসেম্বর থেকে আমার সিজোফ্রেনিয়া 15 দিনে একটা দেওয়া হয়, এটা আমি ব্যালেন্সে আছে। আচ্ছা, আর ইনজেকশনটা না দেওয়া হলে কি হয়? ডক্টরের মতে এখন দেওয়াটা গ্রহণযোগ্য। একই সংকটে ভুগছেন প্রীতমের মাও। উদ্বেগ, বিষণ্ণতা আর আত্মহত্যার প্রবণতা নিয়ে দিশেহারা পুরো পরিবার। এই জিনিসটা যদি অ্যাভেলেবেল না হয়, পরবর্তীতে এইটা রোগীর পুরো ফ্যামিলির উপরই একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে।
শুধু প্রীতম ও প্রীতমের মাই নয়, এমন অসংখ্য রোগীর জীবন এখন দুর্বিষহ। ফ্লুয়েনেক্সোল ডিপোটের আমদানি বন্ধ থাকার কারণ বলছেন চিকিৎসকরা। রেজিস্ট্যান্স ক্যাটাগরি যে ইনজেকশন ইয়াগুলো আছে, পেশেন্টগুলো আছে যাদেরকে নর্মালি আমাদের দেশীয় ওষুধগুলো কাজ করে না, তখন তাদের জন্য কিন্তু ইনজেকশনটা খুব ভালো একটা কাজ করে। এটি যারা বাজারজাত করছিলেন সেখানে এটা আমি মনে করি দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। প্রায় 16 লাখ সিজোফোনিয়া রোগী বাংলাদেশে, যাদের গুরুতর চিকিৎসায় দেওয়া হয় ফ্লুয়েনেক্সোল ডিপোট 40 ইনজেকশন। ডেনমার্ক ভিত্তিক কোম্পানি লুনব্যাকের উৎপাদিত এই ইনজেকশনটি দেশে দীর্ঘদিন ধরে আমদানি বন্ধ রয়েছে। অনেকে ভারত থেকে ইনজেকশনটি আনলেও সরকার পতনের পর তাও এখন বন্ধ হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন ফার্মেসি ঘুরে রোগীদের বক্তব্যে সত্যতা মেলে। কোম্পানি যেহেতু ইনপুট করতেছে না, আমরা সেটা দিতে পারতেছি না। অনেকদিন থেকে ওষুধটা খুঁজতে আসি, আমি ওষুধটা পাচ্ছি না। ওষুধটি উৎপাদন করে ডেনমার্কের লুনব্যাক, বাংলাদেশে আনত লাইলাক ফার্মা। প্রতিষ্ঠানটি জানায় চুক্তি বাতিলের পর আমদানি বন্ধ রয়েছে। প্রিন্সিপাল হঠাৎ করে আমাদেরকে একটা নোটিশ দেয় যে না, দিস ইজ ওয়াই আমরা বিগত 3 বছর যাবত এই প্রোডাক্টটা মার্কেটে দিতে পারছি না। সরকারকে এই সংকট নিরসনে কাজ করার তাগিদ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের। দেশীয়ভাবে যদি আমরা এই ওষুধটা বাজারজাত করতে পারি কিংবা আমরা উৎপাদন করতে পারি, একটা বিশাল অংশ উপকৃত হবে। এদিকে জনমানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস ওষুধ প্রশাসন অধিদপ্তরের। যে দেশ থেকেই হোক না কেন, এটা নিজের ব্যবহারের জন্য পেশেন্ট যে কোনো সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে সেটা আনার জন্য রাস্তা খোলা আছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট যদি অব্যাহত থাকে তাহলে মানসিক রোগীদের জন্য তা জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী আজকের বাংলাদেশের বাতাসের মান: ঢাকা বিভাগে বায়ুর মান 83, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 73, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89%। রাজশাহী বিভাগে বায়ুর মান 117, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 80%। সিলেট বিভাগে বায়ুর মান 94, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 95%। খুলনা বিভাগে বায়ুর মান 81, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82%। বরিশাল বিভাগে বায়ুর মান 85, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 79%। রংপুর বিভাগে বায়ুর মান 99, যেটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82%। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 91, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 73, সারা দেশে বায়ুর মান সবচেয়ে খারাপ রাজশাহীতে 117। নতুন বার্জারি কোকোট। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এর মধ্যেই দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও 82 ফিলিস্তিনি, যাদের মধ্যে 49 জনই নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে। গাজার জিকিম ক্রসিং থেকে খালি হাতে ফিরছেন হাজারো ফিলিস্তিনি। কেউ কেউ কাঁধে করে টানছেন সোনার হরিণ, ময়দার বস্তা। শুক্রবারও উপত্যকা জুড়ে দখলদার বাহিনীর চালানো হামলায় প্রাণ হারান অনেকে। এদের মধ্যে প্রায় অর্ধশত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েন কেবল খাবার সংগ্রহ করতে গিয়ে। গাজার বর্বর হামলার পরও দুর্ভিক্ষের কথা স্বীকার করতে নারাজ ইসরায়েল। গণমাধ্যমে প্রতিনিয়ত উপত্যকার করুণ চিত্র ফুটে উঠলেও সেখানে ভুয়া দুর্ভিক্ষ প্রচার চলছে বলে দাবি করেছেন ইসরায়েলি সেনাপ্রধান। ছাড় দিতে নারাজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। গত মঙ্গলবার হামাসকে অস্ত্রত্যাগের আহ্বানের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে তারা। সংঘাত বন্ধে পশ্চিমা নেতারা বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি করলেও এটিকে লোক দেখানো বলছেন অনেক বিশ্লেষক। শুক্রবার গাজা সফরে গিয়ে উপত্যকাটির সহায়তা ইস্যুতে বৈঠক করেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ। সেখানে সফল বৈঠকের দাবি করেছেন ট্রাম্প। এর আগে গত বুধবার গাজায় বেসামরিক হতাহতের ঘটনায় দখলদারদের অস্ত্র সরবরাহ বন্ধে সিলেটে দুটি প্রস্তাব উত্থাপন করেন বার্নি স্যান্ডার্স, কিন্তু 100 সদস্যর চেম্বারে ভোটে তা বাতিল হয়ে যায়। এমনকি শুমার ও গিলিব্র্যান্ড উভয়ই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। মিয়ানমারে জান্তা সরকারের নির্বাচনী ঘোষণাকে প্রতারণা আখ্যা দিয়ে বয়কটের ডাক দিয়েছেন দেশটির বিরোধী দলের নেতারা। এর মধ্যেই নির্বাচনী প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছে নতুন অন্তর্বর্তী সরকার। আসলে
মিয়ানমারের 4.5 বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করে গেল বৃহস্পতিবার নির্বাচনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। স্থানীয় সময় শুক্রবার রাজধানী নেইপিদোয়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করে জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ। এতে অংশ নেন রাষ্ট্রীয় প্রশাসনিক পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ডিসেম্বরে নির্ধারিত সাধারণ নির্বাচন ঘিরে জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের নির্দেশনায় সব মন্ত্রণালয়কে সক্রিয় হতে বলা হয়। সব নাগরিক যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রশাসনকে কাজ করার নির্দেশনা দেয়া হয়। এছাড়া নির্বাচনের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক দল নিবন্ধন ও ইভিএম প্রশিক্ষণ শুরু হয়েছে বলে জানানো হয়। কিন্তু এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মিয়ানমারের বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের সাফ জবাব, সামরিক সরকারের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। যদিও নির্বাচন বয়কট বা প্রতিবাদ করলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে নতুন আইন করেছে জান্তা সরকার। জাতিসংঘের এক বিশেষজ্ঞ এই নির্বাচনকে প্রতারণা উল্লেখ করে জান্তার ক্ষমতা চিরস্থায়ী করতে ব্যবহৃত হবে বলে উল্লেখ করেন। সুষ্ঠু নির্বাচনের তাগাদা দিয়েছে জাপানও। রাজনৈতিক অন্তর্ভুক্তি ছাড়াই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে দেশটি। রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধের পাশাপাশি মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে নেইপিদো প্রশাসনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে টোকিও। নাদিম মারজান, সময় সংবাদ। চূড়ান্ত হলো NCL T20-র দিনক্ষণ। 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে ঘরোয়া এই টুর্নামেন্ট। ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামে, জানিয়েছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। এর আগে আগস্টের শেষ সপ্তাহে প্রথমবারের মতো রিজিওনাল T20 টুর্নামেন্ট হবে চট্টগ্রামে। NCL T20 মাঠে গড়ানোর আগে আবারও আলোচনায় বরিশাল দল। গেল বছর টুর্নামেন্ট চলাকালীন বিসিবিকে চিঠি দিয়ে অধিনায়কত্ব ছাড়েন ফজলে মাহমুদ। একজন ক্রিকেটারকে দলে না নেয়ায় পেতে হয়েছে মৃত্যুর হুমকি। আবারও একই কাণ্ড বরিশাল দলে, জানিয়ে ক্ষুব্ধ ক্রিকেট বোর্ড। এদিন বিসিবিতে NCL T20 নিয়ে সভায় লম্বা আলোচনা হয় বরিশাল কাণ্ড নিয়ে। কঠোরভাবে বিষয়টি দেখছে বোর্ড। দলটির নতুন কোচ করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। অন্য কোনো ডিভিশনে ওই ধরনের কোনো কথাবার্তা হয় না। এরা আপনার ম্যানেজার নিয়ে হ্যাপি না, এরা কোচ নিয়ে হ্যাপি না, ক্যাপ্টেন নিয়ে হ্যাপি না, প্লেয়ারদের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে। এটা তো হওয়া আসলে উচিত না। তো সেটা নিয়ে আমরা অনেক লম্বা সময় আলাপ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা খুব সিরিয়াসলি মনিটর করব এবং যদি মনে হয়, যদি দেখি কোনো কেউর জন্য কেউ ডিপ্রাইভ হচ্ছে বা খেলা নষ্ট হচ্ছে বা মান সম্মান আপনার খারাপ হচ্ছে, তাহলে আমরা অ্যাকশন নিব। দ্বিতীয়বারের মতো আয়োজিত টুর্নামেন্টের দিনক্ষণও চূড়ান্ত। এশিয়া কাপ চলাকালীন হবে NCL T20, ফলে জাতীয় দলের ক্রিকেটাররা মিস করবেন এই টুর্নামেন্ট। তার আগে প্রথমবারের মতো হবে রিজিওনাল T20 টুর্নামেন্টও। চিটাগাংয়ে রিজিওনাল একটা T20 টুর্নামেন্ট করছি, যেটা আমার আগস্টের 27 তারিখ আমরা করব। পাকিস্তান সিরিজের পর আলোচনায় কেমন হবে NCL এর উইকেট। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের প্রত্যাশা ব্যাটিং উইকেট, তাই ম্যাচ হবে ঢাকার বাইরে। T20 তে মিনিমাম 160-70 না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না। যে সিরিজটা খেলেছি সেখানে উইকেট এরকম ভালো ছিল না, হয়তো বা ওয়েদার এবং সময়ের জন্য। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। ঢাকার বাইরেও ভালো উইকেট আছে যেখানে বেশি রান হয়, সেখানে আমরা প্ল্যান করেছি। এই টুর্নামেন্ট থেকে তরুণ T20 ক্রিকেটার বের হয়ে আসবে বলে প্রত্যাশা আকরাম খানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত। অভ্যুত্থানের সব শক্তির উপস্থিতিতে 5 আগস্ট বিকেলে প্রকাশ। ছাত্র জনতার স্বীকৃতির পাশাপাশি ঠাঁই পাবে ঐক্য হওয়া বিষয়ে 3 দিনে সনদ সইয়ের আশা। নির্বাচিত সরকারের হাতে সংস্কার নয়, জুলাই সনদের ভিত্তিতেই ভোট চায় এনসিপি। রক্ত দিয়ে লেখা 72-এর সংবিধান এখন 71-এর বিরোধীরা সংশোধন করতে চায়, বলছে বিএনপি। এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা বিমানের টিকিট কাটার অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। দুপুর থেকে ঢোকা যাচ্ছে না ওয়েবসাইটে, থানায় ভুক্তভোগীদের জিডি। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।